সবাইকে নমস্কার। কম্পিটিটিভ ওয়ার্ল্ড বাঁকুড়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি সেট নম্বর 17 নিয়ে। চলো দেখা যাক আজকে কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, অ্যান অবজেক্ট ইজ থ্রোন আপওয়ার্ডস অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ইটস ট্র্যাজেক্টরি ইটস। একটি বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করা হলো, তার গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, স্থিতিশক্তি সর্বাধিক হবে। বোথ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি আর ম্যাক্সিমাম, গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয় সর্বাধিক হবে। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, গতিশক্তি সর্বাধিক হবে, নাকি বোথ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি আর জিরো, গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়ই শূন্য হবে। উত্তর কি আমার এর? উত্তর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম। কিভাবে হচ্ছে চলো একটু জিনিসটা সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে দেখো, ধরে নিচ্ছে এটা আমার ভূপৃষ্ঠ, ঠিক আছে। এবার ভূপৃষ্ঠ থেকে আমি একটা ঢিলকে উপরের দিকে ছুটলাম। একটা সময় পরে ঢিলটা তার যতটা জোরে ছুটছে সেই জায়গা থেকে একটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে। এটা ধরে নিচ্ছে এর ম্যাক্সিমাম হাইট। এবার এ যখনই ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করবে তখন মানে এইচটা আমার ম্যাক্সিমাম, এটা ধরে নিচ্ছে এইচ যদি হয়, এইচটা আর ম্যাক্সিমাম। এবার ও যখনই একটা ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করে গেল তারপরও আস্তে আস্তে নিচে পড়তে শুরু করবে। তাহলে এখানে কী কী ঘটনাগুলো ঘটে? প্রথম কথা, যখন এই ম্যাক্সিমাম পয়েন্টে মানে এ বি আবার এতে ফিরে আসবে, তাহলে তখন বি পয়েন্টে কি বলছে? বি পয়েন্টে আমার হাইট ম্যাক্সিমাম। যখন এবার এখানে কি হয় যে বস্তুটা স্থির হয়ে যায়, তার মানে এখানে ভেলোসিটি জিরো হলে কাইনেটিক এনার্জি আমরা কি জানি? কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার সমান, সেটার মানও জিরো হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটির মান জিরো। তাহলে ভেলোসিটির মান যখনই জিরো হবে আমরা কি জানি যে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ এর মানটা সর্বদাই একটা কনস্ট্যান্ট ভ্যালুতে থাকে। তাহলে যখন এটা শূন্য তার মানে এম জি এইচ ম্যাক্সিমাম, এটাই বলেছে। আবার যখন ধীরে ধীরে নামবে, যখন একদম সবচেয়ে নিচের বিন্দুতে এখানে এইচের মানটা প্রায় জিরো। এই বিন্দুতে এইচের মানটা প্রায় জিরো, এইচ টেন্স টু জিরো। তার মানে কি এখানে এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ সমান কনস্ট্যান্ট যদি হয়, এইচের মানটা যদি জিরো হয় তাহলে এখানে কি হবে? হাফ এম ভি স্কোয়ার ম্যাক্সিমাম। তাহলে এখানে কি বলছে? এই পয়েন্টে কি বলছে? এই পয়েন্টে বলছে যে হাফ এম ভি স্কোয়ার মানে গতিশক্তি ম্যাক্সিমাম। এখানে গতিশক্তি ম্যাক্সিমাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না, যখন আমাদের একটা বস্তুকে ছুটছি সেটা সর্বোচ্চ যে বিন্দুতে পৌঁছাবে সেখানে গিয়ে পরে তার মানে স্থিতিশক্তি ম্যাক্সিমাম। আর ওটা যখন নিচে পড়তে যখন নিচে একদম নিম্ন বিন্দুতে পৌঁছাবে তখন ওর কী সমান না, ওর গতিশক্তি সবচেয়ে ম্যাক্সিমাম, আর সেই শক্তি তখন শূন্য। বোঝা গেছে? এটা একটা টেবিলের দ্বারা বোঝানো আছে, দেখাচ্ছি তোমাকে। দেখো, পয়েন্ট অফ প্রজেকশন শুরুতে ভেলোসিটি ম্যাক্সিমাম, কারণ যখন ছুটছি। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, যেহেতু আমরা একদম গ্রাউন্ডের কাছাকাছি থাকি তার জন্য এখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম বা জিরো, টোটাল এনার্জি সবসময়ের জন্য কনস্ট্যান্ট। এবার উপর ওঠার সময় কী করছে? ভেলোসিটি আস্তে আস্তে কমছে। ভেলোসিটি আস্তে আস্তে যখনই কমবে তখন কাইনেটিক এনার্জি কমবে। এবার কাইনেটিক এনার্জি যখনই কমবে তখন কিন্তু পোটেনশিয়াল এনার্জি ধীরে ধীরে বাড়তে থাকবে। তার মানে টোটাল এনার্জি সেই কনস্ট্যান্টে থাকছে। অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট, যখন একদম সর্বোচ্চ বিন্দু, যেটা ছবি এঁকে দেখালাম আমি, অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট ভেলোসিটি হচ্ছে কি জিরো। তাহলে ভেলোসিটি যখনই জিরো হবে কাইনেটিক এনার্জি তখনই জিরো হবে। তখন কী হবে? পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, টোটাল এনার্জি কিন্তু সবসময়ের জন্য কনস্ট্যান্ট। ডিউরিং ডিসেন্ট, নামার সময় আস্তে আস্তে আবার ভেলোসিটি বাড়তে শুরু করবে, কাইনেটিক এনার্জি আবার বাড়তে শুরু করবে, পোটেনশিয়াল এনার্জি আবার কমতে শুরু করবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। আর একদম সবচেয়ে যেটা একদম লোয়েস্ট বিন্দুতে সেটা তো বললাম যে এইচের মানটা টেন্স টু জিরো হলে আমাদের হাফ এম ভি স্কোয়ার, ভি এর মানটা সর্বোচ্চ হয় এবং পাশাপাশি আমাদের কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, বোঝা গেছে প্রশ্নটা এবং এর পেছনের কনসেপ্ট। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ গ্রুপ অফ পিপল সেটেলড ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া অ্যারাউন্ড তক্ষশিলা ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি বিসি? খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে কোন জনজাতি উত্তর পশ্চিম ভারতের তক্ষশিলার আশেপাশে বসতি স্থাপন করেছিল?
কুষাণ, ইন্দ্র গ্রিক, পার্থিয়ান নাকি শক? উত্তর হচ্ছে কুষাণ। এই যে কুষাণরা, এরা ছিল ইউচি ট্রাইব, যারা ছিল সেন্ট্রাল এশিয়ার ইউচি ট্রাইব বা চায়নার ইউচি ট্রাইব। এরা আর্লি সেটেলমেন্টের কোথায় ছিল? ব্যাকট্রিয়া অ্যান্ড লেটার নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। ফেমাস রুলার কে ছিলেন? কনিষ্ক, যাকে বলা হয় আমাদের সেকেন্ড অশোকা। ইনি ছিলেন দ্য মোস্ট পাওয়ারফুল কুষাণ রাজা। এদের ক্যাপিটাল ছিল পুরুষপুর, যেটা বর্তমানে পাকিস্তানের পেশোয়ার। এবং এদের যে কালচারাল ইম্প্যাক্ট কী ছিল না, এদের সময় হচ্ছে গান্ধারা আর্ট একদম ফ্লারিশ করে। ঠিক আছে। আর কনিষ্ক সম্পর্কে বিশেষ তথ্য কি না, ইনি কী করেছিলেন? চতুর্থ বৌদ্ধ সংগীতি করেছিলেন, কি বলে, তো বৌদ্ধ সংহিতি কোথায় করেছিলেন? কাশ্মীরের জলন্ধরে। কাশ্মীরের জলন্ধরে। ঠিক আছে, এবারে চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ ফাইভের প্ল্যান্স implementation was shifted to focus on the Prime Minister's 20-point program during emergency? জরুরি অবস্থার সময় প্রধানমন্ত্রী 20 দফা কর্মসূচি এর উপর আলোকপাত করার জন্য কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন পরিবর্তন করা হয়েছিল? ফিফথ প্ল্যান, ফোর্থ প্ল্যান, সিক্সথ প্ল্যান নাকি থার্ড প্ল্যান? উত্তর হচ্ছে ফিফথ প্ল্যান, পঞ্চম পরিকল্পনা। এবার এই যে ফিফথ প্ল্যান, এটা কে নিয়ে এসেছিলেন? যে লঞ্চড বাই ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এটা নিয়ে এসেছিলেন কত সাল নাগাদ? মোটামুটি 1975-এ। এবং এর যে এই যে 20 পয়েন্ট প্ল্যান, এর মেন ফোকাস কে ছিল না? পোভার্টি এলিভিয়েশন, অ্যান্ড ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং। ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং। ঠিক আছে, এখানে কিছু ফিফথ ফাইভের প্ল্যানে কিছু দেওয়া আছে, স্পেশাল পয়েন্ট দেওয়া আছে। কী কী? এটা 1974 থেকে 1978 সাল পর্যন্ত চলেছিল। এটাই হচ্ছে তোমার ফার্স্ট ফাইভের প্ল্যান, যেটা কিন্তু টার্মিনেটেড হয়ে গেছিলো তার টার্ম কমপ্লিট হওয়ার আগেই, এই যে বাই জনতা গভর্নমেন্ট। প্রাইমারি গোল, এর প্রধান ফোকাস কী ছিল? পোভার্টি রিমুভাল, গরিবি হাটাও অ্যান্ড সেলফ রিলায়েন্স। এখানে কি প্রোগ্রাম? এই যে 20 পয়েন্ট প্রোগ্রাম 1975। মেজর ইভেন্ট কী ঘটেছিল? ন্যাশনাল এমার্জেন্সি 1975 থেকে 1977 পর্যন্ত। এটা ন্যাশনাল এমার্জেন্সি এই সময় কিন্তু লাগু করা হয়েছিল। ঠিক আছে, এবং এটার কে ছিল? ইন্টারনাল ডিস্টারবেন্স। কারণ কী ছিল? ইন্টারনাল ডিস্টারবেন্স। এবং এখানে কি কিসের উপর ফোকাস ছিল না? এমফাসিস অন এগ্রিকালচার, পাওয়ার অ্যান্ড মাইনিং সেক্টর। তাহলে এটা গেল ফিফথ ফাইভের প্ল্যানিং সম্পর্কে আমাদের কিছু তথ্য। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 রেজাল্টেড ইন দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ইন্টু হাউ মেনি ডমিনিয়ন্স? 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইনের ফলে ভারতে কয়টি ডমিনিয়নে বিভক্ত হয়েছিল? 3টি, 2টি, 4টি নাকি 1টি? উত্তর হচ্ছে 2টি। কি কি? ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান নামক দুটো ডমিনিয়নে বিভক্ত হয়েছিল। দেখো এখানে 1947-এর কিছু তথ্য দেওয়া আছে। এটা তোমার হচ্ছে ক্রিয়েশন অফ ডমিনিয়ন্স। কী লেখা আছে? ইন্ডিয়া এবং পাকিস্তান। ডেট অফ ইমপ্লিমেন্টেশন আগস্ট 15, 1947। বর্ডার বাউন্ডারি কমিশন লেড বাই সেরিল রাডক্লিফ। এবং এখান থেকে ভারত এবং বাংলাদেশের যে ভারত এবং পাকিস্তানের যে বর্ডারটা, সেটার নাম হচ্ছে রাডক্লিফ লাইন। প্রিন্সলি স্ট্যাটদেরকে কী বলা হয়েছে 1947 অ্যাক্টে? না গিভেন চয়েস টু জয়েন ইন্ডিয়া, পাকিস্তান অর রিমেন ইন্ডিপেন্ডেন্ট। এই তিনটার মধ্যে যে কোনো একটা ওরা কিন্তু করতে পারে। হেড অফ স্টেট, গভর্নর জেনারেল অফ ইচ ডমিনিয়ন। আচ্ছা, তাহলে যদি বলে যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তাহলে তার উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের লর্ড মাউন্টব্যাটেন।
আর যদি বলে যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান, এটার উত্তর হচ্ছে আমাদের জিন্না। আর লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াকে, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হচ্ছেন আমাদের চক্রবর্তী রাজাগোপালাচারী। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট ইজ গভর্নড বাই দ্য রুলস অফ ড্যাশ। সংসদের যৌথ অধিবেশন এর নিয়ম দ্বারা ড্যাশের নিয়ম দ্বারা পরিচালিত হয়। লোকসভা নাকি স্পেশাল রুলস মেনশন বাই ক্যাবিনেট, ক্যাবিনেট দ্বারা উল্লিখিত বিশেষ নিয়ম, স্পেশাল রুলস বাই দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কর্তৃক বিশেষ নিয়ম, নাকি রাজ্যসভা? উত্তর হচ্ছে আমার লোকসভা। লোকসভা দ্বারা কিন্তু পরিচালিত হন। আচ্ছা, ঠিক আছে, দেখো এখানে কিছু জয়েন্ট সিটিং নিয়ে কিছু তথ্য দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে কত নম্বর আর্টিকেল দ্বারা এটা জয়েন্ট সিটিং বসে না, আর্টিকেল 108। কল্ড বাই কে কল করেন না, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট সিটিং ডাকেন কখন না, যখন হচ্ছে ইন দ্য সিচুয়েশন অফ এ ডেডলক, ইন দ্য সিচুয়েশন অফ এ ডেডলক, যখন একটা ডেডলক সিচুয়েশন থাকে তখন আমাদের প্রেসিডেন্ট কি করেন যে এই কি বলে জয়েন্ট সিটিংটা ডাকেন। এবারে এটার প্রেসিডেন্ট কি হন, প্রিসাইডেড ওভার স্পিকার অফ লোকসভা। যদি স্পিকার অ্যাবসেন্স থাকেন তাহলে কে এটার প্রিসাইড করেন না, ডেপুটি স্পিকার অফ দ্য লোকসভা। আর অ্যাপ্লিকেবল রুলস হচ্ছে লোকসভা রুল অফ প্রসিজার দ্বারা কিন্তু এটা চলে, তার মানে লোকসভার পাওয়ার এখানে বেশি। এবার একটা এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের জয়েন্ট সিটিংটা কোন কোন ক্ষেত্রে হয় না, কোন কোন ক্ষেত্রে হয় না। প্রথম নম্বর হচ্ছে মানি বিলের ক্ষেত্রে, মানি বিলের ক্ষেত্রে জয়েন্ট সিটিং হয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিটিং হয় না। মানি বিলের ক্ষেত্রে কেন হয় না, কারণ হচ্ছে লোকসভার কাছে এক্সটেন্সিভ পাওয়ার আছে, লোকসভা হ্যাজ এক্সটেন্সিভ পাওয়ার, মানে মেন পাওয়ারটা যে কোনো মানি বিলের ক্ষেত্রে মেন পাওয়ারকে এনজয় করে না, সেটা হচ্ছে লোকসভা। আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে কেন আমাদের জয়েন্ট সিটিং করা যায় না, এর কারণটা হচ্ছে যে এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল হাউস থেকে কিন্তু আমাকে বিলটা পাস করতে হয়, ইন্ডিভিজুয়াল হাউস থেকে কিন্তু বিল পাস করতে হয়, হাউস থেকে আলাদা আলাদাভাবে বিল পাস করতে হয়, আলাদা আলাদাভাবে বিল পাস করাতে হয়। তাহলে এই জন্য কিন্তু আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এবং মানি বিলের ক্ষেত্রে তার জয়েন্ট সিটিং হয় না। বোঝা গেল জিনিস সম্পর্কে। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস অন দ্য চেক শুড বি নোটেড টু চেক ইটস স্ট্যাটাস। প্রতিটি চেকের অবস্থা পরীক্ষা করার জন্য নিচের কোন নাম্বারটি লক্ষ্য করা উচিত? চেক নাম্বার, লাস্ট নাম্বার অন দ্য চেক, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড, নাকি ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন নাম্বার? এটা উত্তর হচ্ছে আমার চেক নাম্বার। যে চেকটা বর্তমানে কোথায় আছে, চেকটা আদৌ ফল্ট কিনা বা চেকটা ব্যাংকে ঢুকেছে কিনা, টাকাটা ব্যাংকে ঢুকেছে, সে সমস্ত দেখার জন্য আমরা কী ব্যবহার করি না, চেক নাম্বার। এবার এই চেক নাম্বারের সাথে সাথে কি থাকে না, এই যে MICR, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, এটা কিন্তু চেক নাম্বার এবং তারপরেই এটা থাকে। ঠিক আছে, IFSC কোড আমরা জানি যে ব্যাংকিংয়ের নিজস্ব কোড, প্রত্যেকটা ব্রাঞ্চের নিজস্ব IFSC কোড থাকে। ঠিক, তাহলে এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। বালাকৃষ্ণ বুয়া ইচালাকরঞ্জিকর ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং মিউজিক্যাল ঘরানা? বালকৃষ্ণ বুয়া ইচালাকরঞ্জিকর নিচের কোন সঙ্গীত ঘরানার সঙ্গে যুক্ত? পাটিয়ালি ঘরানা, কিরানা ঘরানা, জয়পুর আত্রেলি ঘরানা, নাকি গোয়ালিয়র ঘরানা? উত্তর হচ্ছে আমার গোয়ালিয়র ঘরানা। গোয়ালিয়র ঘরানা। তাহলে বালকৃষ্ণ বুয়া ইচালাকরঞ্জিকর ইনি অ্যাসোসিয়েটেড ছিলেন গোয়ালিয়র ঘরানা থেকে। এবার এই গোয়ালিয়র ঘরানা মেনলি হচ্ছে তোমার খেয়াল গানের জন্য খুব বিখ্যাত, খেয়াল গানের জন্য খুবই বিখ্যাত। ঠিক আছে, এখানে আমাদের বেশ কিছু ঘরানা এবং তাদের ফাউন্ডার এবং প্রধান প্রধান ব্যক্তিত্ব সম্পর্কে বলা আছে।
গোয়ালিয়র ঘরানা কি? নাথান খান আর হচ্ছে তোমার হাদ্দু হাস্সু খান। কিরানা ঘরানা আব্দুল করিম খান, আব্দুল ওয়াহিদ খান। পাটিয়ালা ঘরানা আলী বক্স খান, ফাতে আলী খান। জয়পুর আত্রেলি ঘরানা আল্লি দিয়ে খান, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটাও আলী বক্স খান, এটাও কিরানা ঘরানা, এটাও প্রত্যেকটা ঘরানার কিন্তু ফাউন্ডার এর নাম পড়তেই হবে আমাদের। এছাড়া জয়পুর আত্রেলি ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন মল্লিকার্জুন মসরু, কেশর ভাই কেরকার এটসেট্রা। ঠিক আছে, এটা বলে দিলাম মুখে মুখে, আর লিখতে পারি। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য কিন্নরিউজ অফ ড্যাশ পারফর্ম লোসার সোনা চুকাসম এ কিন্নরি ড্যান্স। ড্যাশ এর কিন্নরীরা লোসার সোনা চুকসাম নামক এক ধরনের কিন্নরি নৃত্য পরিবেশন করেন। এটা কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ নাকি উত্তরপ্রদেশ? উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। তাহলে কি হলো না, হিমাচল প্রদেশের কিন্নরীরা লোসার সোনা চুকসাম নামক এক ধরনের কিন্নরি নৃত্য পরিবেশন করেন। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আমাদের কিছু কিছু হিমাচল প্রদেশের বিখ্যাত বিখ্যাত ফোক ড্যান্সগুলো আছে, যেগুলো বলে দিচ্ছে একবার। নাটি, এটা তোমার হচ্ছে মোস্ট পপুলার ফোক ড্যান্স অফ এন পারফর্ম সার্কেল, মানে একটা গোল বৃত্ত করে করে নাটি ড্যান্সটা উদযাপিত করা হয়। এবার চাংছাম, এটা তোমার হচ্ছে লামাজ মনাস্ট্রিজ ডিউরিং ফেস্টিভ্যাল পারফর্ম বাই লামাজ, এটা উত্তর হিমাচল প্রদেশের একটা বিশাল ফেস্টিভ্যাল। আর কায়াং, এ ডান্স হোয়ার পারফর্মার্স হোল্ড ইচ আদার হ্যান্ডস টু ফর্ম এ চেন। ঠিক আছে, এটা হচ্ছে তিনটে হিমাচল প্রদেশের বিখ্যাত নৃত্য। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নিচের কোনটি ভারতীয় সংবিধানের অধীনে মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয়? রাইট টু প্রাইভেসি গোপনীয়তার অধিকার, রাইট টু ইকুয়ালিটি সমতার অধিকার, রাইট টু এডুকেশন শিক্ষার অধিকার, রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার। উত্তর হচ্ছে আমার রাইট টু প্রপার্টি, নট কনসিডার বলেছে, তাহলে রাইট টু প্রপার্টি হবে। বাকি সবগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। এটা তাহলে কি রাইট না, রাইট টু প্রপার্টি হচ্ছে লিগাল রাইট, লিগাল রাইট বর্তমানে আছে। ঠিক আছে, কত নম্বর আর্টিকেলে আছে? 300A আছে। দেখো এখানে আমি কিছু তথ্য দিয়ে রেখেছি। রাইট টু ইকুয়ালিটি, এটা অবশ্যই একটা ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 14 থেকে 18 মধ্যে বলা আছে। রাইট টু এডুকেশন, এটাও ফান্ডামেন্টাল রাইটস, আর আর্টিকেল 21A বলা আছে। এটা কখন অ্যাড করা হয়েছিল না, এটা তোমার হচ্ছে 86 CA-তে, 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002-তে অ্যাড করা হয়েছে। রাইট টু প্রাইভেসি, এটাও একটা ফান্ডামেন্টাল রাইটস, এটা কিন্তু পার্ট অফ আর্টিকেল 21, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, লাইফ অ্যান্ড প্রোটেকশন অফ পার্সোনাল লিবার্টি, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এর আন্ডারে আছে আর্টিকেল 21। এটি রাইট টু প্রাইভেসি, এটাকে কখন বলা হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস না, এটা তোমার হচ্ছে পুট্টুস্বামী কেসে, পুট্টুস্বামী কেস অফ 2017। পুট্টুস্বামীকে 2017-তে বলা হলো না রাইট টু প্রাইভেসিও একটা ফান্ডামেন্টাল রাইটস। রাইট টু প্রপার্টি, এটা বর্তমানে লিগাল রাইট, আর্টিকেল 300A, এটা কততম অ্যামেন্ডমেন্টে চেঞ্জ করা হয়েছিল? আগে প্রথমে এটা ফান্ডামেন্টাল রাইটসের অংশ ছিল, কিন্তু 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978 এটা চেঞ্জ হয়ে আমাদের এটা হয়ে যায় লিগাল রাইট। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য প্রসেস অফ ওশান অ্যাসিডিফিকেশন? সমুদ্রের অম্লকরণের প্রক্রিয়াটি আসলে কি? নিউট্রালাইজেশন অফ ওশান অ্যাসিডিটি, রাইজ ইন সি লেভেলস, ডিক্রিজ ইন পিএইচ ডিউ টু কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্পশন, ইনক্রিজ ইন ওশান অ্যালকালিনিটি। উত্তর হচ্ছে সমুদ্রের অম্লকরণের প্রক্রিয়াটা আসলে কি? সমুদ্রের অম্লতার প্রশমন, নাকি সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নাকি কার্বন ডাইঅক্সাইড শোষণের কারণে পিএইচ হ্রাস পাওয়া, নাকি সমুদ্রের ক্ষারীয়তা বৃদ্ধি পাওয়া? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের শোষণের কারণে পিএইচ হ্রাস পাওয়া। সমুদ্রের জল বিশাল এরিয়া জুড়ে থাকে, এবারে ওখানে কি হয় যে কার্বন ডাইঅক্সাইড ওর মধ্যে মিশে যায়। এবারে কার্বন ডাইঅক্সাইড মিশে পরে কি তৈরি করে না, কার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে H2CO3। এই কার্বনিক অ্যাসিড থাকার জন্যই আমাদের সমুদ্রের জলটা কি হয় যে অ্যাসিডিক হয়ে পড়ে।
এবার এই অ্যাসিডিক অতিরিক্ত মাত্রায় যদি অ্যাসিডিক হয়ে পড়ে তার কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও আছে, সেগুলো কী কী একটু সামান্য জেনে নেওয়া উচিত আমাদের। দেখো, কি ইফেক্টস অফ ওশেন অ্যাসিডিফিকেশন, সমুদ্রের অম্লকরণের প্রধান প্রভাব কী কী। প্রথম নম্বর হচ্ছে কোরাল রিফদের উপর কী প্রভাব পড়ে, না ব্লিচিং অ্যান্ড স্ট্রাকচারাল উইকনিং, প্রবাল প্রাচীরের কিন্তু ক্ষয় হয়ে যায়। সেল ফিশ, যে সমস্ত মাছের বা যে সমস্ত প্রাণীদের উপরটা সেল আছে ক্যালসিয়াম কার্বনেট, সেটা কী হয় আস্তে আস্তে থিনার হয়ে যায় এবং মোর ফ্র্যাজাইল সেল, মানে ভঙ্গুর এবং পাতলা হয়ে যায়। ফিশ বিহেভিয়ার, ফিশেদের কিন্তু যে বিহেভিয়ার সেটা সেই প্যাটার্নও চেঞ্জ হয়ে যায়। এই যে ডিসরাপশন ইন সেন্স অফ স্মল অ্যান্ড এসকেপ রেসপন্স, মানে হয়তো দেখবে যে ওখানে খাবার আছে, তার একটা স্মেল আসে বা তার একটা কিছুটা আসে গন্ধ, যেটার জন্য মাছেরা বুঝতে পারে যে এখানে খাবার আছে, বা শিকারে যখন প্রাণীরা আসবে তাহলে সেই ক্ষেত্রে কী হয়, তাদের শিকার ধরা বা শিকারের প্রাণীদের আত্মরক্ষা দুটোই কিন্তু ডিসরাপ্ট হয়ে যায়। ফুড চেন, থ্রেট টু প্ল্যাঙ্কটন, এটা কিন্তু প্ল্যাঙ্কটনদের উপর একটা থ্রেট যদি অতিরিক্ত পরিমাণে হঠাৎ করে অ্যাসিডিফিকেশন হয়ে যায়, ঠিক আছে, যেটা কী করবে পরবর্তীকালে যে পুরো যে ওশেনিক ফুড চেনটা আছে সেই পুরো ফুড চেনটাকে ডিসরাপ্ট করতে পারে। ওকে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। সিগমো ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, সিগমো নিচের কোন রাজ্যে সিগমো উৎসব পালিত হয়, গোয়া, হিমাচল প্রদেশ, গুজরাট নাকি হরিয়ানা। উত্তর হচ্ছে গোয়া। সিগমো ফেস্টিভ্যাল গোয়ার একটা অন্যতম প্রধান ফেস্টিভ্যাল। দেখো এখানে বেশ কিছু স্টেট এবং তাদের ফেস্টিভ্যাল দেওয়া আছে। হিমাচল প্রদেশে কি কুল্লু দশেরা লোসার, গুজরাটে কি নবরাত্রি রান উৎসব, হরিয়ানাতে কি সুরজকুণ্ড মেলা তেজ ইত্যাদি। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। শ্রুতি সাদোলিকার ইজ অ্যান ইন্ডিয়ান ক্লাসিক্যাল সিঙ্গার অফ দ্য খেয়াল জেনার অফ হুইচ ঘরানা, শ্রুতি সাদোলিকর কোন ঘরানার খেয়াল ধারার একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, পাটেলে ঘরানা, রামপুর সাহসওয়ান ঘরানা, মেওয়াটি ঘরানা নাকি জয়পুর আত্রৌলি ঘরানা। উত্তর হচ্ছে আমার জয়পুর আত্রৌলি ঘরানা। তাহলে কি হলো, শ্রুতি সাদলিকর কোন ঘরানার সঙ্গে যুক্ত, না জয়পুর আত্রৌলি ঘরানার সঙ্গে যুক্ত। নেক্সট কি বলছে, হু ওয়াজ দ্য লাস্ট মৌর্যান কিং কিল্ড বাই হিজ কমান্ডার ইন চিফ লিডিং টু এস্টাবলিশড অব দ্য শুঙ্গ ডাইনেস্টি, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন যাকে তার প্রধান সেনাপতি হত্যা করেছিলেন এবং এর ফলে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা হয়েছিল, দশরথ, বিন্দুসার, বৃহদ্রথ নাকি সম্প্রাতি। উত্তর হচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন শেষ মৌর্যরালার যাকে কে পরাজিত করেন, আমাদের পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গকে পরাজিত করেন এবং কি বংশের প্রতিষ্ঠা করেন, না শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। দশরথ কে ছিলেন, যে গ্র্যান্ডসন অফ অশোকা ইস্যুড বারবারা কেভ ইনক্রিপশন, যিনি বর্বরা কেভ ইনক্রিপশন লিখেছিলেন। বিন্দুসার, ইনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে, ফাদার অফ অশোকা, যাকে বলা হয় অমিত্রঘাত। সম্প্রাতি, ইনিও ছিলেন একজন অশোকের গ্র্যান্ডসন। তাহলে উত্তরটা আমার প্রশ্ন উত্তরটাকে সেটা হচ্ছে বৃহদ্রথ। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস ইজ দ্য অ্যানুয়াল হাম্পি ডান্স উৎসব সেলিব্রেটেড, নিচের কোন ভারতীয় রাজ্যে বার্ষিক হাম্পি নৃত্য উৎসব পালিত হয়, উড়িষ্যা, তামিলনাড়ু, কর্ণাটক নাকি ঝাড়খণ্ড। উত্তর হচ্ছে আমাদের কর্ণাটকে পালন করা হয় হাম্পি উৎসব। চলো দেখে নিই কিছু রাজ্যের ফেস্টিভ্যাল। কোণারক ডান্স ফেস্টিভ্যাল, পুরী রথযাত্রা, তামিলনাড়ুর মাম্বালাপুরম ডান্স ফেস্টিভ্যাল, পোঙ্গল, ঝাড়খণ্ডের সারহুল সরাই ইত্যাদি। এগুলো হচ্ছে বিশেষ বিশেষ ফেস্টিভ্যাল। চলে আসি পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য গভর্নমেন্টস ফিসকাল পলিসি, সরকারের রাজকোষ নীতি বা ফিসকাল পলিসির প্রধান উদ্দেশ্য কী, টু ডিস্টেবিলাইজ দ্য ইকোনমি, অর্থনীতিকে অস্থিতিশীল করা, টু সেল গুডস টু ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পণ্য বিক্রি করা, টু এনশিওর ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট, সর্বাধিক কর্মসংস্থান নিশ্চিত করা, টু পুশ ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বৃদ্ধি করা। অবশ্যই এটার অ্যান্সার হবে টু এনশিওর ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট বা সর্বাধিক কর্মসংস্থান নিশ্চিত করা। এটা কিন্তু একটা আমাদের যে ফিসকাল পলিসি বা রাজকোষ নীতি, রাজস্ব ব্যবস্থার প্রধান একটা উদ্দেশ্য। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াটার বডিজ টিপিক্যালি হ্যাজ দ্য হাইয়েস্ট স্যালিনিটি,
নিচের কোন জলাধারে সাধারণত সর্বোচ্চ লবণাক্ত থাকে? লেক, পন্ড, রিভার নাকি ওশেন, হ্রদ, পুকুর, নদী নাকি সমুদ্র? উত্তর হচ্ছে সমুদ্র বা মহাসাগর। এদের স্যালিনিটি সবচেয়ে বেশি, এবং এদের এই যে সমুদ্র, এর স্যালিনিটির প্রধান কারণ কি জানো তো? এটা হচ্ছে যখন আমাদের নদ নদীগুলো যারা ভূপৃষ্ঠ থেকে আসে, তারা তো বিভিন্ন পাথরের শিলার উপর দিয়ে আসে, তাহলে সেই যে বয়ে নিয়ে আসে, তখন ওরা কী করে ওই শিলার থেকে ক্ষয়ে যাওয়া নুন বয়ে নিয়ে আসে, বা নুন বলতে সল্ট বয়ে নিয়ে আসে। এবার ওটাকে সমুদ্রে এসে এবার পতিত হয়। এবার সমুদ্রে আস্তে আস্তে ইভাপোরেট হয়, আর ইভাপোরেট হলে কী হয়, যে বাড়তি যে নুনটা, সেই নুনটা তো সমুদ্র জলে থেকে যাচ্ছে, কারণ নুনটা তো ইভাপোরেট হচ্ছে না। তাহলে ওই কারণে কী হচ্ছে, আস্তে 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 কয়েক কোটি বছর ধরে ধরে এরকম হতে 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 আজকের সমুদ্রের কিন্তু কী বেড়ে গেছে না, স্যালিনিটি বেড়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সমুদ্রের স্যালিনিটি হওয়ার কারণ। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য সুপ্রিম কোর্ট জাজেস রিমুভাল মোশন মাস্ট বি সাইন্ড বাই ড্যাশ মেম্বার্স ইন দ্য লোকসভা অর ড্যাশ মেম্বার্স ইন দ্য রাজ্যসভা টু অ্যাডপ্ট দ্য মোশন ইন দ্য পার্লামেন্ট। সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণের প্রস্তাব সংসদে গ্রহণের জন্য লোকসভার ড্যাশ জন সদস্য বা রাজ্যসভার ড্যাশ জন সদস্যের দ্বারা স্বাক্ষরিত হতে হবে। 54-27, 150-75 নাকি 150 নাকি 75-37? উত্তর হচ্ছে আমার 150। মানে সুপ্রিম কোর্টের কোনো একজন বিচারপতিকে রিমুভ করতে গেলে লোকসভাতে তার যে রেজলিউশনটা পাস করাতে হবে, প্রথম যখন মুভ করতে আনতে হবে, তখনই কিন্তু লোকসভার ন্যূনতম 100 জন মেম্বার এবং রাজ্যসভার ন্যূনতম 50 জন মেম্বারের কিন্তু স্বাক্ষরটা জরুরি। ঠিক আছে, এবার এই যে সুপ্রিম কোর্টের জাজের যে রিমুভাল প্রসেসটা, ঠিক আছে, রিমুভাল প্রসেস যেটা আছে, সেটা কিন্তু কী দ্বারা হয় না, তোমার হচ্ছে বাই এ স্পেশাল মেজরিটি। বাই এ স্পেশাল মেজরিটি। বাই এ স্পেশাল মেজরিটি, এবং এটা পাস করতে হয় ইচ হাউস অফ পার্লামেন্ট। রাইট, এবং এর যে কোন গ্রাউন্ডেকে রিমুভ করা যায়, গ্রাউন্ড হচ্ছে কি প্রুভড মিসবিহেভিয়ার, প্রুভড মিসবিহেভিয়ার অ্যান্ড হচ্ছে তোমার ইনক্যাপাসিটি, এই দুটো কারণ। তাহলে তাহলে কি রিমুভাল অফ সুপ্রিম কোর্টের রিমুভাল তাহলে কীভাবে হয় না, একটা তোমার হচ্ছে বাই এ স্পেশাল মেজরিটি, আর গ্রাউন্ড কি মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ওয়াজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এস্টাবলিশ? নিচের কোন সালে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল? 2016, 2015, 2014 নাকি 2017? উত্তর হচ্ছে 2015 সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল। এক সেকেন্ড, 2015 সালে কিন্তু এটি প্রতিষ্ঠা হয়েছিল। কত সালে না, 1 জানুয়ারি 2015 সালে। দেখিনি আমাদের নীতি আয়োগ সম্পর্কে কিছু তথ্য। এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? জানুয়ারি 1, 2015। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। চেয়ারম্যান কে? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। টাইপ কি? এটা হচ্ছে এক ধরনের এক্সিকিউটিভ বডি এবং নন স্ট্যাটিউটারি বডি। এবার এর আগে মানে আগে কোনটাকে পরিবর্তন করে এই নীতি আয়োগ করা হয়েছে না, প্ল্যানিং কমিশনকে বাদ দিয়ে নীতি আয়োগ তৈরি করা হয়েছে। এর ফিলোসফি কি? কোঅপারেটিভ ফেডারেলিজম, না এখানে আমাদের প্রত্যেকটা রাজ্যেরও থাকে, মানে রিপ্রেজেন্টেটিভ থাকে, ওই জন্য এটাকে বলা হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজম। ঠিক আছে, এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ আর্টিকেল states that it shall be the duty of citizen of India to abide by the constitution and respect its ideals and institutions, the national flag and the national anthem?
কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সংবিধান মেনে চলা এবং এর আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা প্রত্যেক ভারতীয় নাগরিকের কর্তব্য হবে? আর্টিকেল 14, আর্টিকেল 52, আর্টিকেল 54 বি, আর্টিকেল 51 এ। উত্তর হচ্ছে আর্টিকেল 51 এ। এখানে এটা কি না, এটা আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস, ডিউটিস এর মধ্যে পড়ছে। দেখো এখানে ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্কে আমাদের কিছু সামান্য তথ্য দেওয়া আছে। কি বলা আছে যে এটা আর্টিকেল কততম কত না 51 এ, যেটা পার্ট 4 এতে আছে। কখন যুক্ত করা হয়েছে? 42nd অ্যামেন্ডমেন্ট অফ 1976। কোন কমিটির রিকমেন্ডেশন? না শ্রণশীল কমিটির রিকমেন্ডেশনে। এবং এটা কোথা থেকে ইন্সপায়ার করা হয়েছে? না ইউএসআর থেকে ইন্সপায়ারেশন নেওয়া হয়েছে। টোটাল ডিউটিস কত? কারেন্টলি 11টা। এই যে প্রথমে ছিল 10টা, এবার 11th ডিউটি অ্যাডেড বাই 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002। এটা তোমার হচ্ছে এডুকেশন রিলেটেড যে ফান্ডামেন্টাল রাইটস পাশাপাশি ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল ডিউটিস, এই তিনটাই চেঞ্জ করেছিল একসাথে। চলে আসি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসার আগে বাকি যে তিনটে অপশন ছিল সেই তিনটে অপশন সম্পর্কে জেনে নিই। আর্টিকেল 14 কী বলছে? এটা বলছে রাইট টু ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 52 কী বলছে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে বলা আছে। আর্টিকেল 54 কী বলছে? ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে বলছে আর্টিকেল 54। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। যশোধরা ডালমিয়া ইজ দ্য অথার অফ হুইচ ফেমাস বুক? যশোধরা ডালমিয়া কোন বিখ্যাত বইটির লেখক? ইন্ডিয়ান আর্ট, পেন্টিংস ইন দ্য কাংড়া ভ্যালি, অজন্তা, দ্য পেন্টেড ওয়ার্ল্ড অফ ওয়ারলেস। উত্তর হচ্ছে আমার দ্য পেন্টেড ওয়ার্ল্ড অফ ওয়ারলেস। দ্য পেন্টেড ওয়ার্ল্ড অফ ওয়ারলেস। চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস shouted to revive Vedic learning and combine it with modern education in the science? নিচের কোন সংস্থা বৈদিক শিক্ষা পুনরুজ্জীবিত করার এবং এর সাথে বিজ্ঞানের আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানোর চেষ্টা করেছিল? আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ নাকি সত্যসাধক সমাজ? উত্তর হচ্ছে আর্য সমাজ। চলো এখানে আর্য সমাজ নিয়ে বেশ কিছু তথ্য আমাদের কাছে আছে। প্রথমে হচ্ছে তোমার এর প্রতিষ্ঠাতা কে? না স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1875 সালে। এর প্রধান স্লোগান কী ছিল? গো ব্যাক টু বেদাস, বেদে ফিরে যাও। এর স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রধান বই কী ছিল? সত্যার্থ প্রকাশ। এডুকেশন ইনস্টিটিউশন পরবর্তীকালে ডিএভি স্কুল প্রতিষ্ঠা করা হয় 1886 সালে বাই লালা হংসরাজ। দাঁড়াও এটা মুছে নিই, এখানে লিখিনি। বাই লালা হংসরাজ। প্রতিষ্ঠা করলেন। এখানে কি হচ্ছে, এরা কী করলো যে অপোজড আইডিয়াল ওয়ারশিপ, কাস্টিজম অ্যান্ড চাইল্ড ম্যারেজকে কিন্তু এরা তীব্রভাবে অপোজ করলো। এবার দেখিনি বাকি অপশনগুলো সম্পর্কে আমাদের কাছে কী কী তথ্য আছে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এখানে কি বলা হয়েছিল? মনোথিজম, একেশ্বরবাদ, সোশ্যাল রিফর্ম অ্যান্ড ওয়েস্টার্ন রেশনালিজম। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা থেকে আত্মারাম পাণ্ডুরঙ্গ। এটা হচ্ছে তোমার সোশ্যাল রিফর্ম অ্যান্ড রেশনাল ওয়ারশিপ। আচ্ছা, সালটা বলতে ভুলেছি। এটা ব্রাহ্ম সমাজ 1828, প্রার্থনা সমাজ 1867, আর সত্যসাধক সমাজ 1873। জ্যোতিবা ফুলে, এই জ্যোতিবা ফুলে লেখা বিখ্যাত বইটির নাম কি? গোলামগিরি। এখানে কি হলো? আপলিফমেন্ট অফ লোয়ার কাস্ট এবং ওমেন, দলিত এবং নারীদের অধিকার নিয়ে এটা কিন্তু সত্যসাধক সমাজ কাজ করতে শুরু করলো। এবার চলে আসি পরবর্তী প্রশ্নে। দ্য কনস্টিটিউশন অফ হুমায়ুনস টোম্ব ওয়াজ কমপ্লিটেড বাই। হুমায়ুনের সমাধি নির্মাণ এর কাজ সম্পন্ন করেছিলেন কে? বিগা বেগম, জিন্নাত মহল, রহমত বানু বেগম, মাহা চুচাক বেগম। উত্তর হচ্ছে বিগা বেগম। বিগা বেগম হুমায়ুনের সমাধির কাজ সম্পূর্ণ করেন। দেখো এখানে বেশ কিছু এটা হুমায়ুন টোম্ব সম্পর্কে প্রথমে আইডিয়া। তোমার হচ্ছে যে আর্কিটেক্টরকে মির্জা মিয়াজ গিয়াও। কোথায় অবস্থিত বর্তমানে? নিজামুদ্দিন ইস্ট, দিল্লিতে। এর কি স্টাইল? না মুঘল আর্কিটেকচার, পার্সিয়ান ইনফ্লুয়েন্স মুঘল আর্কিটেকচার স্টাইল। এখানে ম্যাটেরিয়াল কী কী
বস্তু দিয়ে গঠিত? না রেড স্যান্ডস্টোন অ্যান্ড হোয়াইট মার্বেল। সিগনিফিকেন্স কি? এটাকে বলা যেতে পারে প্রিকারসর অফ তাজমহল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কিন্তু 1993 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এবার চলে আসে সেই সময়কার মুঘল যুগের বিখ্যাত কয়েকজন নারী। বিগা বেগম, ইনি হুমায়ুন টোম নির্মাণ করেন। জিনাত মহল, ইনি হচ্ছে লাস্ট এমপ্রেস, ওয়াইফ অফ বাহাদুর শাহ জাফর দুই। গুলবাদন বেগম, ইনি লিখেছিলেন হুমায়ুন নামা। আর নূরজাহান, একে বলা হচ্ছে পাওয়ারফুল এমপ্রেসেস, ওয়াইফ অফ জাহাঙ্গীর। ইনি কি হচ্ছেন নূরজাহান জুনতার সাথে পরিচিত। ইনি নূরজাহান জুনতা বা নূরজাহান চক্র, চক্রের সে রিলেটেড ছিলেন নূরজাহান। এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022? 2022 সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশ আয়োজন করেছিল? ফ্রান্স, কাতার, আর্জেন্টিনা না কিউই? উত্তর হচ্ছে কাতার। চলো তাহলে দেখে নিই 2022 সালে ফুটবল বিশ্বকাপ সম্পর্কে আমাদের কাছে কী কী তথ্য আছে। প্রথমত উইনার কে হয়েছিল? আর্জেন্টিনা। রানার্স আপ কে হয়েছিল? ফ্রান্স। গোল্ডেন বল কে পেয়েছিলেন? লিওনেল মেসি। গোল্ডেন বুট পেয়েছিলেন কি? কিলিয়ান এমবাপ্পে। অফিসিয়াল ম্যাসকট হচ্ছে লাইভ, যার অর্থ হচ্ছে দক্ষ খেলোয়াড়। অফিসিয়াল বলটা ছিল আল রিহালা, যার অর্থ হলো যাত্রা। এটা হচ্ছে 2022 সালের ফুটবল বিশ্বকাপ সম্পর্কে বেশি তথ্য। এবার 2026 সালে কোথায় হবে? ইউএসএ, কানাডা, মেক্সিকোতে। 2030 সালে কোথায় হবে? স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে হবে। 2034 সালে হবে সৌদি আরবে। ঠিক আছে, চলে আসে পরবর্তী প্রশ্নে। হু এক্সপ্লেন্ড দ্য সিস্টেম অফ ক্লাসিফাইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইন্টু তাতা, সুশিরা, অবনন্দ অ্যান্ড ঘনা ইন টেট্রাইজ নাট্যশাস্ত্র ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি? কে দ্বিতীয় শতাব্দীর শুরুতে তার গ্রন্থ নাট্যশাস্ত্রে বাদ্যযন্ত্রকে তত, সুশির, অনবদ্য এবং ঘন এই চারটি ভাগে বিভক্ত করার পদ্ধতি ব্যাখ্যা করেছেন? ভরতমুনি, স্বর্ণগদেব, স্বামী হরিদাস নাকি ভৈরব? উত্তর হচ্ছে ভরতমুনি। ভরতমুনি তার নাট্যশাস্ত্রে কিন্তু যন্ত্রাংশকে চারটা ভাগে ভাগ করেন। দেখো সে ভাগগুলো কী কী? না ততবাদ্য, ততবাদ্য মানে হচ্ছে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, যেমন হচ্ছে বীণা, সিতার, একতারা। সুশিরাবাদ্য মানে হচ্ছে বায়ুচালিত বাদ্য, উইন্ড ইনস্ট্রুমেন্ট, ফ্লুট, সেহনাই, শাঁখ। অবন্তবাদ্য, এটা তো হচ্ছে প্রিকশন বা মেমব্রেনোফোন, মানে যেখানে চামড়া, কোনো চামড়ার উপর বাজিয়ে পড়ে যেখান থেকে সাউন্ডটা হয়। তবলা, মৃদঙ্গম, ঢোল। আর ঘনাবাদ্য, ঘনাতে সলিড বা ইডিওফোন যন্ত্র, যেমন হচ্ছে মঞ্জিরা, ঘাটাম, বেলস ইত্যাদি। তাহলে এই যে এই চারটা ভাগে উনি কিন্তু পুরো যন্ত্রাংশগুলোকে ভাগ করলেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। আজকের সেটের শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ফাইলাম আর্থ্রোপোডা আর কারেক্ট? আর্থ্রোপোডা সম্পর্কে কোনটি সঠিক? অ্যানিমালস অফ আর্থ্রোপোডা হ্যাভ জয়েন্ট অ্যাপেন্ডেজেস। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সন্ধিল উপাঙ্গ থাকে। দে হ্যাভ কম্পাউন্ড সাইজ, তাদের পুঞ্জাক্ষী থাকে। দিস মেড আপ অফ মেজরিটি অফ অ্যানিমালস অন আর্থ, এরা পৃথিবীর সমস্ত প্রাণীর অধিকাংশ গঠন করে। দ্য মোড অফ রিপ্রোডাকশন অফ অল আর্থ্রোপোডা ইজ ভেজিটেটিভ, সমস্ত আর্থ্রোপোডার জনন পদ্ধতি হলো ভেজিটেটিভ। উত্তর হচ্ছে কি? এটা সঠিক, এদের সন্ধিলোপাঙ্গ থাকে, ঠিক। এদের পুঞ্জাক্ষী থাকে, একদম সঠিক। এরা পৃথিবীর মানে দিস মেক্স অফ দ্য মেজরিটি অফ অল অ্যানিম্যালস অন আর্থ, মানে এরা পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী আছে আর্থ্রোপোডার মধ্যে, এটাও সঠিক। আর্থ্রোপোডার জনন পদ্ধতি হলে ভেজিটেটিভ না, ভেজিটেটিভ কার ক্ষেত্রে? ভেজিটেটিভ উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অনলি অপশান এ, বি, সি। তাহলে আজকে আমরা 25টা প্রশ্ন আলোচনা করলাম। আগামীকাল থাকবে আরও 25 সেট। দেখো এখানে আরও দাঁড়াও, আর্থ্রোপোডা সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। কী কী? এর বাইরে যে এক্সোস্কেলেটন, এটা তোমার মেড অফ কিটিন। এবং এদের বডির সময় কী কীরকম? বাইলেটারাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের বডি সেগমেন্ট হচ্ছে উদর, থোরাস এবং অ্যাবডোমেন, এই তিনটা ভাগে বিভক্ত। এদের সার্কুলেশন কী হয়? ওপেন সার্কুলেশন সিস্টেম। এবং এদের যে রক্তরস, রক্তরসে কি থাকে? হিমোসায়ানিন নামক রঞ্জক থাকে, ওই জন্য এদের রক্ত হয় সামান্য নীলাভ। আর এক্সাম্পল কি? ককরোচ, প্রন, বাটারফ্লাই, স্করপিয়ন, স্পাইডার, এরা সবই হচ্ছে আমাদের আর্থ্রোপোডা শ্রেণীর বা সন্ধিপদ শ্রেণীর প্রাণী। তাহলে আমাদের 25টা প্রশ্নের সেট কমপ্লিট হলো। তাহলে